প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ কৃপায় প্রত্যেকে ভালো আছো এবং তোমরা আমাদের পড়াশোনায় মনোনিবেশ করে আছো। এখনো অ্যাসাইনমেন্ট যে কার্যক্রম চলছে, তোমরা অ্যাসাইনমেন্ট কার্যক্রম করছো এবং যারা সামনে এসএসসি পরীক্ষার জন্য আসো তারা প্রস্তুতি গ্রহণ করো। কারণ কখন কোন সময় পরীক্ষা নেওয়া হবে এটা আমরা কেউ জানি না। এটা আমাদের দেশের যে পরীক্ষা বোর্ড আছে তারা সিদ্ধান্ত নেবেন। আমাদের সম্মানীয় এবং অত্যন্ত উপকারী সরকার সরকার সরকারের সাহায্যক্রমে আমাদের সমস্ত কার্যক্রম চলবে শিক্ষা সংক্রান্ত। তোমরা বর্তমানে যে মহামারী চলছে এখনো পর্যন্ত এর টিকা আমরা হাতে পাই নাই। আশা করি আল্লাহর অশেষ কৃপায় আমরা যদি আমাদের কার্যক্রম চালিয়ে যাই, নিশ্চিতভাবে সেই মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সাহায্য করবেন এই মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য। তবে তোমরা যতদিন পর্যন্ত আমরা ঔষধ না পাই, যতদিন পর্যন্ত এই করোনা ভাইরাস পৃথিবীতে বিরাজ করবে, ততদিন পর্যন্ত তোমরা নিয়মকানুনগুলো মেনে চলবে। দেশের সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন এবং দেশের যে সমস্ত চিকিৎসকবৃন্দ আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে নিয়মে আমাদের চলাফেরা করার জন্য, সেইভাবে আমরা যেন প্রত্যেকে চলতে পারি। আর যদি আমরা নিয়মকানুনগুলো মেনে চলি তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না। কারণ এই মহাবিশ্ব একটা নিয়ন্ত্রণের মাধ্যমে চলছে। সব কিছুই অলমাইটি আল্লাহ যে সমস্ত জিনিসগুলো সৃষ্টি করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডে, প্রত্যেকে আল্লাহর নিয়ম মেনে চলছে। এবং আমরা মানুষ জাতি, আমাদেরকেও একটা গাইডলাইন দেওয়া আছে, আমরা সেই গাইডলাইন মোতাবেক চলব। আর যদি গাইডলাইনের বাইরে চলে যাই তখন আল্লাহ এরকম মহামারী দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেন এবং আমাদেরকে টনক নড়িয়ে দেন যে আমি সৃষ্টিকর্তা বসা আছি, তোমরা কোনো ক্রমে আমার আইনের, আমার নিয়মের অবাধ্য হবে না। তোমরা যেভাবেই বসবাস করো না কেন, ভালো কাজটা তোমরা করবে। আমি তোমাদেরকে সৃজন করেছি, আমার উদ্দেশ্য যে তোমরা আমার এই মহাবিশ্বের ভিতরে, যার কোনো লিমিটেশন নাই, যার কোনো সীমানা নাই, তার ভিতরে এত জায়গা তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা সেখানে সব কিছুই পাবে। এবং যদি আমার নিয়ম কানুনগুলো মেনে চলো তাহলে তোমরা সেখানে বেহেশতের মতো বসবাস করবে। এবং যখন তোমরা মৃত্যুবরণ করবে তখন আমি তোমাদের কৃতকর্মের বিচার করব এবং বিচারের ফয়সালা অনুসারে যার যেখানে জায়গা হবে সেখানে আমি পাঠিয়ে দেব। এবং সেই কঠিন মুসিবতের দিন আমি কারোর প্রতি দয়া দেখাতে পারবো না, কারণ আমি কি করব না করব আমি গাইডলাইন পাঠিয়ে সব কিছু বলে দিয়েছি। তোমরা আমার এই গাইডলাইন দেখে চলবে। যেমন পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস করে দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীরা সুন্দর করে লিখে আসতে পারে। আমি সেরকমই, আমি কি করব, কোনটায় কত স্বভাব হবে, কোনটায় কি হবে, কোনটা করলে ভালো স্বভাব হবে, আমি সব কিছু তোমাদের গাইডলাইন বলে দিয়েছি। অতএব প্রশ্ন তোমাদেরকে আমি আউট করে দিয়েছি, পরীক্ষার প্রশ্ন আউট করে দিয়েছি। আর যদি সেই প্রশ্নের উত্তর করে না আসতে পারো, তোমাদের মতো হতভাগা আর মনে হয় কেউ হবে না। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমার কথা হলো এই যে তোমরা শিক্ষার্থী, তোমাদের দায়িত্ব হলো লেখাপড়া করা। যদি এই ছাত্র জীবনে লেখাপড়ার থেকে বঞ্চিত হয়ে যাও, পরবর্তী জীবনগুলো সব ধ্বংস, এলোমেলো হয়ে যাবে, ছন্দ হারিয়ে যাবে। যেমন গান গেতে গেতে সুরের বেসুর হয়ে গেলে ছন্দ হারিয়ে যায়, তেমনি জীবন একটা ছন্দের মাধ্যমে চলছে, আর এই ছন্দ হারিয়ে যাবে।
আর যখনই ছন্দ হারিয়ে যাবে তখন আমরা আমাদের লক্ষ্যভ্রষ্ট হয়ে যাব। এই জন্য বলছি যে এই ছাত্র জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তোমরা কোনো অবহেলা করবে না। করোনা ভাইরাসের নিয়মগুলো মেনে চলো, যেমন মাস্ক পরিধান করা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সাবান দিয়ে হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, এগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো নিয়ম। দেশের আইন মান্য করা ফরজ। যদি কেউ কোনো দেশের, কোনো সমাজের, কোনো জাতির বিশ্ব আইন যদি ভঙ্গ করে ফেলে, সে আসলে ইসলামের কাজ করলো না। এই জন্য আমাদের দেশীয় আইন, যে ভালো কল্যাণের জন্য যে আইনগুলো করা আছে, সেই আইনগুলো আমাদের মেনে চলতে হবে। আমাদের কল্যাণের জন্য আমাদের সরকার যেই আসুন না কেন, তারা আমাদের কল্যাণের জন্যই করেন। অতএব আমাদেরকে আইনগুলো মেনে চলতে হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে অনেকগুলো উপদেশ বাণী দিলাম। এখন আমার উদ্দেশ্য হলো যে তোমাদের আমি একটা ক্লাস দিব, 10ম শ্রেণীর জন্য ক্লাসটা জিওগ্রাফি থেকে, ভূগোল ও পরিবেশ থেকে, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে আমি একটা ক্লাস দিব। এই ক্লাসটা তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে, দেখবে। মনোযোগ সহকারে দেখলে এই ক্লাসটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের যে ক্লাস দিব সেই ক্লাসটা হলো এই যে 5ম অধ্যায়ের বায়ুমণ্ডল। 5ম অধ্যায়ের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে আমি তোমাদেরকে বায়ুর উপাদান সম্পর্কে বলবো, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার সম্পর্কে বলবো। তোমরা হোয়াইট বোর্ডে দেখো, হোয়াইট বোর্ডে আমি হেডলাইনটা লিখেছি, তোমরা তোমাদের বইয়ের 62 পৃষ্ঠা বাহির করো। তোমরা 62 পৃষ্ঠায় দেখবে যে একেবারে উপরে বায়ুর উপাদান, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। 10ম শ্রেণীর ভূগোল বইয়ের 62 পৃষ্ঠা বাহির করো। বায়ুর উপাদান, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার এখানে আছে। প্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদেরকে এই বায়ুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এই পৃথিবী পৃষ্ঠে এই প্রকৃতিগতভাবে যে সৃজিত হয়েছে বায়ুমণ্ডল, যা আমরা দেখতে পাই না, এই বায়ুমণ্ডল মাধ্যাকর্ষণ শক্তির বলে পৃথিবী পৃষ্ঠে চেপে রয়েছে এবং এই বায়ুমণ্ডলের মধ্যে আমরা চাপা আছি এবং আমাদের উপরে অনেক ওয়েট দেওয়া আছে বায়ুমণ্ডল দিয়ে। যদি এই বায়ুমণ্ডল না থাকতো তা আমরা পৃথিবী থেকে ছিটকে চলে যেতাম। আর শুধু আমাদেরকে ধরে রাখার জন্যই নয়, এই বায়ুমণ্ডলের ভিতরে এমন কিছু উপাদান দেওয়া আছে যা আমাদের স্বাস্থ্য, শরীর, খাদ্য এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে, বিশ্ব যে সমস্ত জিনিস রয়েছে, উদ্ভিদ, প্রাণী যে সমস্ত রয়েছে, সমস্ত উপাদানগুলো রয়েছে, সেই উপাদানের সাথে এই বায়ুমণ্ডলের সম্পর্ক রয়ে গেছে। অতএব এই বায়ুমণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বায়ুমণ্ডলকে রক্ষা করা আমাদের অত্যন্ত কাজ। এই বায়ুমণ্ডলের প্রায় 97% এই 30 কিলোমিটারের মধ্যে আছে এবং এর বিস্তৃতি প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত। এর বিস্তৃতি প্রায়, আমি দেখাচ্ছি, 10,000 কিলোমিটার পর্যন্ত, বিস্তৃতি 10,000 কিলোমিটার পর্যন্ত। কিন্তু এই বায়ুমণ্ডল মাত্র এখানে, এই বায়ুমণ্ডলটা 97% অংশ প্রায় 30 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ আছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে 97% 30 কিলোমিটারের ভিতরে এই 30 কিলোমিটার জায়গা আমাদের অতি গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডল রয়েছে এখানে। এই বায়ুমণ্ডলের যে উপাদানগুলো রয়েছে তার ভিতরে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন, আর অন্যান্য গ্যাস তো আছেই। অক্সিজেন যদি না থাকতো তাহলে আমরা পৃথিবীতে বাঁচতে পারতাম না, এবং কার্বন ডাই অক্সাইড যদি না থাকতো তাহলে উদ্ভিদ জন্মাতো না। কারণ আমরা দিনের বেলায় আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই, এবং ওই কার্বন ডাই অক্সাইড গাছপালা, উদ্ভিদেরা গ্রহণ করে তারা অক্সিজেন দেয়। গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়। একটা গাছ অক্সিজেনের ফ্যাক্টরি। যদি বাড়ির পাশে একটা গাছ থাকে, আমাদের এয়ার কন্ডিশন লাগে না। সে যা আমাদেরকে অক্সিজেন দেবে তাতে কন্ডিশন হয়ে যায়। অতএব প্রিয় শিক্ষার্থী, আমরা এই বায়ুমণ্ডলের গুরুত্ব কত বুঝতে পারছি।
এই বায়ুমণ্ডল আমাদের রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। কারণ এই বায়ুমণ্ডল বিশ্ব পরিবেশকে শান্ত রেখেছে। এই বায়ুমণ্ডল যদি না থাকতো কোনো ফসল জন্মাতো না, কোনো দ্রব্য আমরা সুন্দর করে রিফাইন করতে পারতাম না এবং প্রয়োজনীয় দ্রব্যগুলো পেতাম না। অতএব এই বায়ুমণ্ডল যদি আমরা ধ্বংস করে ফেলি কোনো কারণে, বায়ুমণ্ডল এবং মৃত্তিকা, এই মাটিকেও যদি ধ্বংস করে ফেলি, বায়ুমণ্ডলকে ধ্বংস করে ফেলি, আমরা যাব কোথায়? এই মৃত্তিকার উপরে ফসল জন্মায়, উর্বর মৃত্তিকাকে আমাদের রক্ষা করতে হবে এবং বায়ুমণ্ডলকে রক্ষা করতে হবে। আমি সেই বায়ুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে তোমাদের কিছুটা বললাম, অথবা এইগুলো খুব বেশি করে এখানে বলা নাই, তবু আমি বললাম। তোমরা দেখো, এখানে একটা ছবি দেখো, এই হোয়াইট বোর্ডে একটা ছবি দেখো। এই যে ছবিটা দেখছো না, এইটা হচ্ছে সূর্য। এই সূর্য থেকে অতি বেগুনি রশ্মি চলে আসছে পৃথিবীতে, এই হচ্ছে পৃথিবীর বাউন্ডারি, এবং এইটা হলো অতি বেগুনি ওজোন স্তর। এটা হলো ওজোন স্তর, এইখান থেকে ওজোন স্তর, এটা ওজোন স্তর, ওজোন গ্যাস, এই ওজোন স্তর। এই ওজোন স্তর ভেদ করে অতি বেগুনি রশ্মি সূর্য থেকে পৃথিবীতে ঢুকছে। এই যে পৃথিবী, আমরা এখানে বসবাস করি, আমরা এই ঢুকছে। কিন্তু কি হয়, আমরা যখন এই বায়ুমণ্ডলকে দূষিত করে ফেলছি, আমরা গাছপালা কেটে ফেলছি, আমরা আগুন জ্বালাচ্ছি, আমরা ইটগুলো দিয়ে মাটি পুড়িয়ে ফেলছি, এবং এই ইটের ভাটাই আমাদের বেশি ক্ষতি করছে। একদিক থেকে মাটি নষ্ট করে দিচ্ছে, আর একদিক থেকে বায়ুমণ্ডলকে দূষিত করে দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এবং এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড বিচ্ছুরিত হচ্ছে, মানুষ এবং ইটভাটা এবং কলকারখানা, এখান থেকে যে ইটের যে কাঁচামাল, মাটি ছাড়া কাঁচামাল নাই, আর মাটি মানুষ সৃষ্টি করতে পারে না, মৃত্তিকা মানুষ সহজে সৃষ্টি করে এই কাঁচামাল বানাতে পারে না, আর এই কাঁচামাল আমরা ইটের ভাটায় নষ্ট করে ফেলছি। সব দ্রব্যের কাঁচামাল আমরা নবায়ন করতে পারি, কিন্তু মাটিকে তো আমরা নবায়ন করতে পারি না, মাটি তো করতে পারি না, এ তো অনবায়নযোগ্য জিনিস। অতএব এই মাটিকে আমাদের রক্ষা করতে হবে, বায়ুমণ্ডলকে রক্ষা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই মৃত্তিকা যদি না থাকে, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। কারণ মৃত্তিকা থেকে আমরা ফসল পাই, মৃত্তিকার উপরে আমরা থাকি। প্রতিনিয়ত যদি ইট তৈরি হয় এবং ভেঙে চুরে এই পৃথিবী পৃষ্ঠে ওগুলো টুকরো টুকরো হয়ে ফেলানো থাকছে, বর্তমানে যে পলিথিনগুলো এই পৃথিবীতে ফেলানো থাকছে, এই বায়ুমণ্ডল ফসলের জমিগুলো নষ্ট করে দিচ্ছে, ইটের ভাটার আশপাশ ফসল হয় না। এগুলো আমাদেরকে দেখতে হবে। আমাদের বেনিফিশিয়ারি গভর্নমেন্ট এদিকে নজর দিবেন। আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমাদের শিক্ষার জন্য আমি এই কথাগুলো বলছি। তোমরা ভবিষ্যৎ বংশধর, তোমরা ভবিষ্যৎ দেশ চালাবে, তোমরা ভালো করে শিখে নাও। বর্তমান যে তোমরা ভবিষ্যৎ প্রজন্ম দেশ চালাবে, পরিবেশ রক্ষা করতে হবে আমাদের দেশীয় পরিবেশ এবং সর্বোপরি বিশ্ব পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে পরবর্তী বংশধরদের জন্য। প্রিয় শিক্ষার্থী, আমি যেটা বলছিলাম, এই যে ওজোন স্তর, এই ওজোন স্তর কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বিস্ফোরণের ফলে এই ওজোন স্তর নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য ধ্বংস হচ্ছে। আর যখনই ওজোন স্তর ধ্বংস হয়ে যাবে, তখন অতি বেগুনি রশ্মি আমাদের এই পৃথিবীতে আসবে, এবং অতি গরম জিনিস অতি বেগুনি রশ্মি সম্পর্কে যখন তোমরা ব্যাখ্যা পড়ে নেবে। আমার তো সময় নেই, আমি শুধু এই কথাগুলো বলে দিচ্ছি। অতি ভয়ঙ্কর রশ্মি এটাই পৃথিবীতে বৃষ্টি পড়বে এবং পৃথিবী উষ্ণ হয়ে যাবে। আর পৃথিবী যখন উষ্ণ হয়ে যাবে, সমুদ্রের পানি বৃদ্ধি পেয়ে যাবে, আর সমুদ্রের পানি যখন বৃদ্ধি পেয়ে যাবে, তখন আমাদের ল্যান্ডগুলো তলিয়ে যাবে এবং আমরা বিশ্ব থেকে ধ্বংস হয়ে যাব, আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাবে, বিশ্ব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে অতএব এই বায়ুমণ্ডল কিভাবে রক্ষা করা যায় সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন প্রিয় শিক্ষার্থী, আমি বায়ুমণ্ডলের উপাদান যেগুলো আছে, উপাদান সম্পর্কে তোমাদের আলোচনা করছি। এই সবচেয়ে বেশি উপাদান রয়েছে নাইট্রোজেন, N2, সংকেত N2, নাইট্রোজেন 78.02 ভাগ, শতকরা 100 ভাগের ভিতরে। অক্সিজেন O2 100 ভাগের ভিতরে 20.71, আর্গন 0.80, কার্বন ডাইঅক্সাইড 0.03, অন্য গ্যাস 0.02,
জলীয় বাষ্প 0.41, ধূলিকণা কণা ও কণিকা 0.1, মোট শিক্ষার্থী। বায়ুমণ্ডলে এগুলো নিয়ন, ক্রিপ্টন, অনেকগুলো গ্যাস আছে, অন্যান্য গ্যাসের ভিতরে রয়েছে নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, ওজোন, মিথেন, নাইট্রাস অক্সাইড, এগুলো এর ভিতরে আছে। এতগুলো জায়গা নাই বলে আমি লিখতে পারি নাই। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এই বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি রয়েছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা কি? এই নাইট্রোজেন না হলে ফসল হয় না। আকাশে নাইট্রোজেন থাকে, বাতাসের বায়ুমণ্ডলের ভিতরে নাইট্রোজেন থাকে, এবং যখন বৃষ্টিপাত হয় তখন বৃষ্টির সাথে নাইট্রোজেনগুলো জমিতে নামে, আর আমাদের জমিতে ফসল হয়। পানি, বৃষ্টির পানি যখন ভূমিতে পড়ে তখন ফসলের জোর হয়, প্রকৃতি সার কম লাগে। আমরা যখন ইরিগেশন করি তখন সেচ দেয়, তখন সার বেশি লাগে। কিন্তু যখন আমরা মৌসুমি বায়ুতে চাষ করি, বৃষ্টিপাতের হয় যখন আষাঢ় শ্রাবণ মাসে, জুন এবং জুলাই মাসে, তখন ওই বাতাস থেকে পানির সাথে, বৃষ্টির সাথে নাইট্রোজেন জমিতে পড়ে, এবং জমির ধান বা অন্যান্য ফসলগুলো যা যা ফসল লাগায় ভালো হয়। অতএব বায়ুমণ্ডলকে আমাদের রক্ষা করতে হবে, নাইট্রোজেনকে রক্ষা করতে হবে, অক্সিজেনকে রক্ষা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন তাহলে আমরা দেখছি সবচেয়ে নাইট্রোজেন অতি গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন সার আমরা ইউরিয়া সারটা আমরা দেই, ওটা নাইট্রোজেন সার। ওতে নাইট্রোজেন দিয়ে তৈরি করা হয়। এখন প্রিয় শিক্ষার্থী, এই নাইট্রোজেন N2 78.02, অক্সিজেন 20.71, এই যদি এটা ইমব্যালেন্স হয়ে যায়, 20.71 যদি ইমব্যালেন্স হয়ে যায়, তখন প্রিয় শিক্ষার্থী, যখন ইমব্যালেন্স হয়ে যাবে তখন আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো না, আমরা মারা যাব। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আর আর্গন আছে, এগুলো আছে, কার্বন ডাইঅক্সাইড অত্যন্ত কম বায়ুমণ্ডলে থাকে, এগুলো শুষে নেয়। কিন্তু কি হয়, কার্বন ডাইঅক্সাইড উপরে উঠে যায়। যদি বেশি হয়ে যায় সেগুলো উপরে উঠে যায়। সবসময় আমাদের সাথে কার্বন ডাইঅক্সাইড আমাদের সাথে 0.03। যদি বেশি হয়ে যায় আমার সাথে থাকে না, কিন্তু এরা উপরে উঠে ওজোন স্তর ধ্বংস করে দেয়, ওরা উপরে ওঠে। অক্সিজেন গ্যাস ভারী, এই জন্য পৃথিবীতে থাকে। হ্যাঁ, আর এই কার্বন ডাইঅক্সাইড উপরে উঠে ওই ওজোন স্তরকে ধ্বংস করতে থাকে, ক্ষয় করতে থাকে। যেমন একটা ইটের বাড়ি আস্তে আস্তে গুঁড়ো হয়ে ইটটা ক্ষয় হয়ে যায়, ঠিক ওইভাবে আমাদের ওজোন স্তর নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আমাদের পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। অতএব আমাদের এই উষ্ণতা কমাতে হবে, আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ কমাতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এখানে বুঝতে পারছো, তাহলে তোমাদের আমি আজকের পাঠ বিষয় ছিল বায়ুর উপাদান, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। আমি কম্পোজিশন সম্পর্কে তোমাদের আলোচনা এবং কম্পোজিশনের গুরুত্ব সম্পর্কে বললাম। এখন প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে একটু এন্টারটেইন করাই। তোমরা একটু গান শোনো। আমাদের জাতীয় কবির গান আছে, বিশ্বকবির গান আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে। আমি দুইটা গানই জানি। আমি তার থেকে আমাদের জাতীয় কবির একটা গান তোমাদের শোনাচ্ছি। একদা জাতীয় কবি আসলে তিনি বিভিন্ন বিষয় নিয়ে ভেবেছেন, তিনি প্রকৃতি নিয়ে ভেবেছেন। আমি জিওগ্রাফি পড়াচ্ছি, ঠিক আমার এই জিওগ্রাফির সাথে মিলে যাবে সে গানটা। আমি প্রকৃতি সম্পর্কে একটা গান তোমাদের বলছি। এটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি করেছেন গানটা। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন গানটা লক্ষ্য করো। এই গানটা ঠিক প্রকৃতি আমাদের কত ফ্রেশ, প্রকৃতিতে আমাদের কি ভালো লাগে, প্রকৃতিতে আমার কি আমরা যিনি কল্পনার জগৎ দিয়ে সেই প্রকৃতি সম্পর্কে ভেবেছেন এবং আমাদেরকে প্রকৃতির কল্পনার জগতে নিয়ে আমাদেরকে আনন্দ দিচ্ছেন এই গানের মাধ্যমে। তোমরা গানটা শুনো। সখী বাঁধলো ঝোলানিয়া, সখী বাঁধলো ঝোলানিয়া, সখী বাঁধলো ঝোলানিয়া,
নামিল মেঘলামর বাদরিয়া, নামিল মেঘলামর বাদরিয়া, চললো সখী কাজরিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলানিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলানিয়া। নামিল মেঘলামর বাদরিয়া, চলো কদম তমাল তলে গাহি কাজরিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলানিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলানিয়া। বাদল পরীরা নাচে গগন আঙিনায়, ঝমাঝম বৃষ্টি নূপুর পায়। বাদল পরীরা নাচে গগন আঙিনায়, ঝমাঝম বৃষ্টি নূপুর পায়। এহিয়া মেঘ হেরি ওঠে মাতিয়া, চলল গোরি শ্যামলিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলানিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলানিয়া। মেঘ বেনিতে বেঁধে বিজলি জরিন ফিতা, গাহিব দুলে দুলে শাওন গীতি কবিতা। মেঘ বেনিতে বেঁধে বিজলি জরিন ফিতা, গাহিব দুলে দুলে শাওন গীতি কবিতা। শুনিব বধুর বাঁশি বনহরিণী, চকিতার দৈত বুকে হব বাদল রাতে আমি দইতা। পর মেঘ নীল শাড়ি ধানি রঙের চুনরিয়া, পর মেঘ নীল শাড়ি ধানি রঙের চুনরিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলানিয়া। মেঘ বেনিতে বেঁধে বিজলি জরিন ফিতা, গাহিব দুলে দুলে শাওন গীতি কবিতা। শুনিব বধুর বাঁশি বনহরিণী, চকিতার দৈত বুকে হব বাদল রাতে আমি দইতা। পর মেঘ নীল শাড়ি ধানি রঙের চুনরিয়া, কাজলে মাজিয়াল তব আখিয়া, চলল গোরি শ্যামলিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলানিয়া। নামিল মেঘলামর বাদরিয়া, চলো কদম তমাল তলে গাহি কাজরিয়া, চলল গোরি শ্যামলিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলানিয়া,
সখী বাঁধলো বাঁধলো ঝুলানিয়া। প্রিয় শিক্ষার্থী, গান তোমাদের ভালো লাগবে। এই যে গান, এই প্রকৃতির আলোচনা করা হয়েছে। আমরা প্রকৃতির ভিতরে চলে গেছি, কল্পনার জগতে প্রকৃতির ভিতরে চলে গেছি, এবং আমরা সেই প্রকৃতিকে গ্রহণ করছি, প্রকৃতি থেকে কিছু নিচ্ছি, কল্পনার জগৎ থেকে। অতএব আমাদের এই প্রকৃতিকে রক্ষা করতে হবে, আমাদের এই বায়ুমণ্ডলকে রক্ষা। যদি বায়ুমণ্ডল না থাকতো মেঘ হবে না, তাহলে কবি কোথা থেকে এই গানগুলো পেতেন, কোথা থেকে লিখতেন? যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আমি তোমাদের গেয়ে শোনাচ্ছি। এই গানটা আধ্যাত্মিক একটা গান। কোন আধ্যাত্মিক প্রেরণায় তিনি গানটা লিখেছেন জানি না, তবে আমার মনে হয় এটা আধ্যাত্মিক গান, এবং সেই সৃষ্টিকর্তাকে প্রার্থনা করা হচ্ছে। সেই সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছেন, আবার ফিরে নিচ্ছেন, আবার পাঠাচ্ছেন, আবার ফিরে নিচ্ছেন। তিনি যে একজন মাঝির কাজ করছেন, নৌকা চালাচ্ছেন, পাঠাচ্ছেন, আবার নিয়ে যাচ্ছেন, পাঠাচ্ছেন, আবার নিয়ে যাচ্ছেন। আমি ঠিক তেমনই একটা গান তোমাদেরকে শোনাচ্ছি। আমি এই গীত বিতান থেকে, আমার হাতে একটা গীত বিতান আছে, তোমরা গীত বিতানটা দেখতে পাচ্ছ। এই গীত বিতান থেকে আমি গানটা গাচ্ছি। তুমি এপার ওপার করো কে গো খেয়ার নিয়ে, তুমি এপার ওপার করো কে গো খেয়ার নিয়ে। আমি ঘরের দ্বারে বসে বসে দেখি যে সবে চেয়ে, ওগো খেয়ার নিয়ে, তুমি এপার ওপার করো কে গো খেয়ার নিয়ে। ভাঙিলে হাটে দলে দলে সবাই যাবে ঘরে চলে, ভাঙিলে হাটে দলে দলে সবাই যাবে ঘরে চলে। আমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়ে, ওগো খেয়ার নিয়ে। তুমি এপার ওপার করো কে গো খেয়ার নিয়ে। দেখি সন্ধ্যাবেলা ওপার পানে তরণী যাও বেয়ে, দেখে মন যে আমার কেমন করে উঠে যে গান গেয়ে, ওগো খেয়ার নিয়ে। তুমি এপার ওপার করো কে গো খেয়ার নিয়ে। কালো জলের কলকলে আখি আমার ছলো ছলে, কালো জলের কলকলে আখি আমার ছলো ছলে। ওপার হতে সোনার আভা পরাণ ফেলেছে, দেখি তোমার মুখের কথাটি নাই, ওগো খেয়ার নিয়ে। কি যে তোমার চোখে লেখা আছে সেসব দিয়ে দে, ওগো খেয়ার নিয়ে। কালো জলের কলকলে আমি আখি আমার ছলো ছলে, ওপার হতে সোনার আভা পরাণ ফেলেছে, ওগো খেয়ার নিয়ে। দেখি সন্ধ্যাবেলা মুখে কালো জলের কলকলে আখি আমার ছলো ছলে, ওপার হতে সোনার আভা
পরাণ ফেলেছে, দেখি তোমার মুখের কথাটি নাই ওগো খেয়ার নিয়ে, কি যে তোমার চোখে লেখা আছে, দেখি যে সবে চেয়ে ওগো খেয়ার নিয়ে। আমার মুখে ক্ষণ তরে যদি তোমার আখি পড়ে, আমার মুখের ক্ষণ তরে যদি তোমার আখি পড়ে, আমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়ে ওগো খেয়ার নিয়ে। তুমি এপার ওপার করো কে গো গো খেয়ার নিয়ে, তুমি এপার ওপার করো কে গো গো খেয়ার নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমি বিশ্বকবির গানটা শেষ করলাম। অবশ্য এই গানগুলো অত্যন্ত কঠিন, গাওয়া কঠিন। যাই হোক, আমি এখন তোমাদের আবার পাঠে ফিরে যাচ্ছি। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য এই এই ভূগোলে যে প্রশ্ন হয় তাতে 30 নম্বর মাল্টিপল চয়েস কোশ্চেন, বহু নির্বাচনী প্রশ্ন, এবং 70 নম্বরের সৃজনশীল প্রশ্ন থাকে। এই 70 নম্বরের সৃজনশীল, আজকে তোমাদের সৃজনশীল সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি। সৃজনশীলে একটা উদ্দীপক থাকে এবং উদ্দীপকটা একটা কিছুটা নমুনা ওর ভিতরে থাকে। ওই নমুনা থেকে তোমাদের উত্তর করতে হবে। কিছুটা ওর ভিতরে উত্তরের সাপেক্ষে কিছুটা দেওয়া থাকে, সেটা দেখে তোমরা পড়ে ওই বেসিসে উত্তর করতে পারবে। এবং যখন তুমি ওই উদ্দীপকের আলোকে আলোচনা করতে পারবে, তখন তোমার বুদ্ধিমত্তা এবং তোমার প্রশ্নের উত্তরটা অতি সুন্দর হবে। এখন দেখো, এখানে আমি উদ্দীপকটা যেটা লিখেছি, এখন দেখুন, দাদু ভূগোল বই পড়ার সময় বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে অক্সিজেন, নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইডের কথা বলেন। ওজোন স্তর ধ্বংসের কারণে পৃথিবী উষ্ণ হচ্ছে ও জীবন্ত জিনিস ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্দীপক। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা উদ্দীপকটা পড়বে। এখানে লেখা আছে, আমি মুছে দিচ্ছি না, তোমরা, আমি উত্তরটা শুধু লিখছি না, উত্তরটা মুখে মুখে বলে দিচ্ছি। এখন দেখো, প্রশ্ন দেখো, বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল হলো যে এই পৃথিবী পৃষ্ঠে ব্যাপী যে অদৃশ্য গ্যাস, সেই গ্যাসটাকেই আমরা বায়ুমণ্ডল বলে থাকি। বায়ুমণ্ডলের উপাদান কি কি? বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে, আমি এখানে দেখো উপাদানগুলো, তোমরা বলবে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, অন্যান্য গ্যাস আছে, জলীয় বাষ্প, ধূলিকণা কণিকা আছে। উপাদানের সাথে যদি তোমরা অ্যামাউন্টগুলো বলো কত পরিমাণ আছে, তখন উত্তরটা হয়ে যাবে। তারপর দেখো, উদ্দীপকে উল্লিখিত দাদুর মতে কোন গ্যাস আমাদের বিশেষ উপকারী বর্ণনা করো। উদ্দীপক উল্লিখিত দাদুর মতে কোন গ্যাস আমাদের বিশেষ উপকারী বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, এখানে যে গ্যাসগুলো আছে প্রত্যেকটা আমাদের জন্য উপকার করছে, প্রত্যেকটা উপকার করছে। তবে কোন গ্যাসটা আমাদের সেভ করতে হবে, কোন গ্যাসটা আমাদের রক্ষা করতে হবে, এবং কোনটা আমাদের বেশি কাছে থাকে, সেটার কথা এখানে দাদুর ভাষ্যে সেই কথাটা আমরা পাচ্ছি। সেটা হলো কি, আমাদের অক্সিজেন। আমাদের অক্সিজেন। আর এই অক্সিজেনটা কিভাবে রক্ষা করতে হবে? এই অক্সিজেন রক্ষা করতে গেলে আমাদের গাছগুলোকে সংরক্ষণ করতে হবে, উদ্ভিদগুলোকে সংরক্ষণ করতে হবে। সহজে উদ্ভিদ কাটা যাবে না, সহজে একটা উদ্ভিদের পাতা ছেড়া যাবে না, কোনো প্রয়োজন ছাড়া উদ্ভিদ কাটা যাবে না। আরও বরং যে সমস্ত ভ্যাকান্ট ল্যান্ডগুলো আছে, সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগত যে সমস্ত ফেলানো জমি আছে, সেখানে গাছগুলো লাগাতে হবে। আর যত আমরা গাছ লাগাবো, তত আমাদের অক্সিজেনটা বাড়বে এবং কার্বন ডাই অক্সাইড মিশনটা কমে যাবে। ফলে আমাদের বিশ্ব উষ্ণতা কমে যাবে। আর উষ্ণতা যখন কমবে, তখন আমাদের যে ল্যান্ডগুলো পুড়ে যাচ্ছে, মানে ডুবে যাচ্ছে, সে ল্যান্ডগুলো পুড়বে না, বন্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে বিষয় হলো যে আসলে এই অক্সিজেন গ্যাসটা আমাদের অত্যন্ত কাছের জিনিস এবং এটা গুরুত্ব আছে বেশি। একে আমাদের রক্ষা করতে হলে আমাদেরকে এই কার্যক্রমগুলো করতে হবে। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর প্রশ্নের উত্তর হলো। এখন দেখো 4 নম্বরে, দেখো 4 নম্বরে
4 নম্বরে একটু 4 নম্বরে একটু লেখাটা সামনে চলে গেছে। উদ্দীপক মতে দাদুর ভাষ্যে কোন গ্যাস বেশি হলে পৃথিবীর ক্ষতি হয় আলোচনা করো। কোন গ্যাসটা যদি বেশি হয়ে যায়, কোন গ্যাসটা যদি বেশি বেশি হয়ে যায় পৃথিবীর ক্ষতি হয়ে যায়। এখানে প্রিয় শিক্ষার্থী আমি আগে আলোচনা করছি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি বেশি হয়ে যায় পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সে কি কারণে? আমি আগেই আলোচনায় বলেছি যে এই পৃথিবীতে আমরা যে সমস্ত কলকারখানা চালাচ্ছি তাতে আমাদের বায়ুমণ্ডল উষ্ণ হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেশি বেশি বেড়ে যাচ্ছে। এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন বেড়ে যাচ্ছে তখন যে ওজোন স্তর আছে, এই যে তোমাদের দেখাচ্ছিলাম, এই ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর ওজোন স্তর যখনই ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন এই অতিবেগুনি রশ্মিগুলো, এই সূর্যের অতিবেগুনি রশ্মি, সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল 15 কোটি কিলোমিটার দূরে আছে, তবুও সেই 15 কোটি কিলোমিটার থেকে এইটা হিটিং হচ্ছে, পৃথিবী হিটিং হচ্ছে। কি জন্য? এই সূর্যের তার উপরিভাগের যে 6,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং অভ্যন্তর ভাগে তো আরো বেশি আছে। এবং হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস আছে সেখানে। হাইড্রোজেন হিলিয়াম গ্যাস অটো সেখানে চলছে এবং ওই বার্ন হয়ে ওখান থেকে আমাদের পৃথিবীতে আসছে। হাইড্রোজেন হিলিয়াম গ্যাস বার্ন হচ্ছে, অটো গ্রহণ করছে জ্বালানি সে, এবং সেখান থেকে পুড়িয়ে ফেরত দিচ্ছে আমাদের পৃথিবীতে, আমাদের দেশে। এবং এই সৌরজগতের সমস্ত গ্রহ নক্ষত্রকে সে আলোকিত করছে এবং হিট করছে। এত হিট সেখানে। আর এই হিট থেকে আমাদের পৃথিবী এই পর্যায় থেকে বাঁচতে গেলে আমাদেরকে গাছ সংরক্ষণ করতে হবে, আমাদের পরিবেশ সুন্দর করতে হবে। ইটভাটা যেগুলো আছে কমিয়ে দিতে হবে। যেখানে সেখানে ইটভাটা করা যাবে না। এখন আমি দেখছি আমার জানা মতে, আমি বাংলাদেশের যেখানে যেখানে বেড়াইছি প্রায় জায়গায় সব রাস্তার ধারে বড় বড় রাস্তার ইটভাটা, এবং রাস্তাতে বড় বড় মাটি দিয়ে ঢিবি করা আছে, সেগুলো পুড়িয়ে ইট বানাবে। কেন? আমরা ইট দিয়ে ঘর, আমরা কাঠ দিয়ে ঘর বানাতে পারি। আমরা তো ওই পর্বত থেকে পাথর আনতে পারি, এবং আমরা যে সিমেন্ট পাই ও তো সিমেন্ট প্রকৃতির থেকে নিয়ে তো মাটি লাগে না সিমেন্টে, ওই সিমেন্ট নিব। এবং বালু তো আমরা নদীর ধারে পাই। এই ওই পাথর বালু সিমেন্ট আমরা ঢালাই করে তো ঘর বানাতে পারি, এত খরচ বেশি হয়ে যাবে। আবার ঢালাই করে পিলারগুলো ঢালাই দিয়ে যদি আমরা ওর বেড়াগুলো কাঠের দিয়ে করি তাও তো ইট কম লাগে, ইট লাগে না ওখানে। অতএব প্রিয় শিক্ষার্থী, তোমরা ভবিষ্যৎ বংশধর, তোমরা ভাববে, আমার ভাবনাটা তোমরা ভেবে দেখবে। আমরা প্রকৃতিতে যেগুলো পাওয়া যায়, মৃত্তিকা ধ্বংস না করে প্রকৃতিতে যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা ঘর বানাই। ইট, পাথর, বালু, সিমেন্ট দিয়ে আমরা, এবং রড, ওগুলো প্রকৃতিতে খনিজ দ্রব্য পাওয়া যায়, রড দিয়ে খনিজ দ্রব্য, ওগুলো মৃত্তিকা নষ্ট হয় না। আমরা ইট বানিয়ে কেন মৃত্তিকাগুলো নষ্ট করব? এই মাটি অত্যন্ত সাংঘাতিক জিনিস, এই মাটি ধ্বংস হয়ে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, যাই হোক, এই সমস্ত আমাদের ভাবতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী, আমি যে কথা বললাম এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড এই কারণে হচ্ছে। আমি কারণ যে প্রশ্নের উত্তর তো আমি বলছি। তারপরে দেখো এখানে, তারপরে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আমরা পরিশেষে আমরা এই কথা বলতে পারি যে আমাদের এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমাদের প্রত্যেকের দেখা উচিত। আমাদের উপকারী সরকার এদিকে নজর দিবেন, এবং পরিবেশ মন্ত্রী আমাদের যিনি আছেন, তিনি পরিবেশ বনমন্ত্রী, তারা যেন চোখ কান খোলা রাখেন, পরিবেশটাকে রক্ষা করেন। আপনারা, আমাদের বনটা উজাড় হয়ে যাচ্ছে, রাস্তাঘাটের গাছপালা কাটা পড়ে আছে, আবার ভ্যাকান্ট জায়গায় গাছ নাই, আবার মৃত্তিকাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে ভাটার যে ছাই এবং যে ছাই পড়ে, ফসল নষ্ট হয়েছে, ধানের উপর নষ্ট হয়ে যাচ্ছে। এই তো আমাদের মাঠে আছে, উপর থেকে যে আমাদের সেখানে সেই জমির উপর ফসল কম হয়ে যাচ্ছে। এটা আমাদের ভাবা উচিত। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন অটাইম হয়ে গেছে, তবে আমি তোমাদেরকে আরেকটা গান শোনাই। আমরা খুব কষ্টে আছি, এই কোভিড-19 আমাদেরকে গ্রাস করে ফেলেছে, তবে আমরা নিয়ম কানুন যদি মেনে চলি কোনো ভয় নাই। নিয়ম মেনে চলবে, আর পড়াশোনা করবে, আর সেই মহান সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখবে।
তাহলে দেখবে যে তিনি উইথড্র করে নেবেন, এই কোভিড-19 উইথড্র করে নেবেন, এবং উইথড্র করে নিলে আমরা শান্তিতে থাকবো। আমরা যখন বিপদ আসি তখন আল্লাহকে ডাকি, যখন বিপদ চলে যায় ডাকি না। আমাদের আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে এবং আমাদের ক্রিয়াকর্মগুলো ভালো করতে হবে। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে অনেকগুলো কথা বললাম। এখন একটা গান শোনাই, আমাদের জাতীয় কবির একটা গান শোনাই। মোর প্রিয়া বেসুরানি, দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে সুরানি, দেব খোপায় তারার ফুল। কর্ণে দোলাব তিথির, চৈতে চাঁদেরি দুল। প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল। কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শারীর দুলানু মালিকা। কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শারীর দুলানু মালিকা। বিজলি জরির ফিতায় বাঁধিব, মেঘ রঙিল চুল। দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়ে। আমার গানের সাত সুর দিয়ে তোমারি বাঁশর রচিব হে প্রিয়ে। তোমারে ঘিরিয়ে গাহিবে আমারে কবিতার বুলবুল। দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। প্রিয় শিক্ষার্থী, এখানে আমার এই পাঠ্যদান সময়টা শেষ করলাম। তোমাদের প্রতি আমার খুব আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি তোমাদের, যে তোমরা পড়াশোনায় মশগুল থাকবে, সময় নষ্ট করবে না, বাপ মাকে হেল্প করবে, বাপ মার কাজে হেল্প করবে, এক বিন্দু সময় নষ্ট করবে না, সুসময় পড়াশোনায় থাকবে। আর পড়াশোনা ভালো না লাগলে বাপ মার কাজে সাহায্য করবে, একটু খেলাধুলো করবে। সব কিছু অনুপাত আছে, পড়াশোনার অনুপাত আছে। Socrates, the great philosopher of the world, he was born in Greece 469 BC, and he was the famous wise man of the world. He tells us that the main object of life should be acquire knowledge. Without knowledge, no man can live peacefully in this world. No man can learn the universe, about the universe. So, if we read book, we can get knowledge, and if we get knowledge, we live our life very nicely, and we can help to others to live peacefully in the world. And if we live peacefully in the world, we will get heaven in this world, and after death, eternal life, the Almighty Allah will give us the gift, the heaven, as our good doing as a student. Thank you so much.